পা ছোট বড় হয়ে গেছে অপারেশন করতে গিয়ে। এই যে এটাকে মিথ না একদম সত্য? না, এটা মিথ আমি বলবো না। ব্যাক পেনের যে এত প্রবলেমটা আসছে কেন? মানুষ এরকমটা হবে সার্জেন মানে ও কাজ শুধু সার্জারি করা, সেই ভাবনা কি সঠিক না? তিনি না। কনসাল্ট করতে পারেন। না, সার্জন মানেই যে তিনি সার্জারি করবেন এরকম না। আজকাল আরেকটা প্রবলেম বাড়ছে, মানুষের হাতে এই জায়গাটা গ্যাংলিয়া টাইপ আই থিঙ্ক এরকম Right. হয়েছে। খুব common দেখা যায় আজকাল। খুব দেখা যাচ্ছে, সেটার আবার সার্জারিও করতে হচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে কেন? গ্যাংলিয়ন সিস্টেম কোনো রুট কজ নেই। রেগুলার ডে টু ডে লাইফ থেকে বাড়ি ফিরে কাজ করে এসে রাতের বেলা পায়ে প্রচণ্ড ব্যথা, এটা খুব কমন। এই ব্যথাটা কেন হয় স্যার? এটা তো আমারও হয়। ওয়েলকাম টু খায়রুল আলম হেলথকাস্ট। আজকে আমি আবার উপস্থিত হয়েছি একজন বিশেষজ্ঞের কাছে। তিনি একজন ডক্টর, অর্থোপেডিক সার্জন। শুধু তাই নয়, তিনি আবার গোল্ড মেডেলিস্ট। সুতরাং তার যে মাইন্ডসেট বাকি অন্যান্যদের থেকে অনেকটা আলাদা, এবং নো ডাউট তিনি এক্সপার্ট। স্যার, আপনার ব্যাপারে একটু ছোট্ট করে বলবেন। আমার নাম ডক্টর নওয়াজ শরীফ, আমি একজন অর্থোপেডিক সার্জন। আমার বাড়ি মালদাতেই। আমার গ্রামেরই ছেলে আমি। সুজাপুর নামক গ্রাম, তোমরা জানো কিনা জানি না, ওর পাশেই আমার বাড়ি ছিল, এখনও আছে। এবং তারপরে আমি স্টাডি আমার এখানে করার পরে বাইরে পড়াশোনা করতে চলে যাই। আবার আমি মালদায় এখন ফুল ফ্লেজ আছি। এখন মালদাতে লাস্ট 2 ইয়ার্স ধরে প্র্যাকটিস করছি এবং মুর্শিদাবাদেও প্র্যাকটিস করি। এইচএসের পরে তো অনেক অপশান ছিল, আপনি ইঞ্জিনিয়ারিংয়ে যেতে পারতেন, পিএইচডিতে যেতে পারতেন, তো আপনি এমবিবিএসটা চুজ করলেন কেন? তো এটার পিছনে 2-3টে জিনিস রয়েছে। সাধারণত আমরা ইন্ডিয়ান স্টুডেন্ট কিংবা চিলড্রেনরা একটু প্রেশারে থাকি, ফ্র্যাঙ্কলি বলি, ডিসকাশনসটা থাকে এরকমই। তো সেই ক্ষেত্রে আমার ব্যাকগ্রাউন্ডে কেউ কিন্তু ডক্টর না, আমার ফ্যামিলিরও কেউ ডক্টর নয়। বাট সামহাও আমার দাদুর আমাকে ছোটোবেলা থেকে ডাক্তার বলতেন। বাট আই ওয়ান্টেড টু বি আ স্পোর্টস পারসন। আমি খেলাধুলা বেশি পছন্দ করতাম এবং তাতে যেতে চেয়েছিলাম। বাট সামহাও পড়াশোনা প্রেশারে পরে সেগুলো আর সম্ভব হয়ে ওঠেনি। সেটা হয়তো স্কুল বেলায় চ্যাম্পিয়ন ছিলাম, বাট সেটা পরবর্তীতে না। সেগুলো থাকতে থাকতে তারপর পড়াশোনা করতে করতে যখন 12 হলো, তখন আবার আমরা ভাবতে শুরু করি যে কোন লাইনে গেলে বেটার হবে, কিংবা আমাদের যেটা কালচার কিংবা আমরা যেটা দেখে বড় হয়েছি কিংবা পাশে দেখে শিখেছি, সেটাতে আমরা দেখতে পাই যে মেহনত করে কিছু করার। তো সেক্ষেত্রে সেই মেন্টালিটিটা আমাদের মধ্যেও ছিল, কিংবা আমাদের ফ্যামিলি থেকেই আমাদের মধ্যে এসছে। তো সেক্ষেত্রে আমরা, তাছাড়া লোকের পাশে দাঁড়ানো এবং সাহায্য করা। অনেস্টলি স্পিকিং, যে আমার ফ্যামিলিরও কেউ কিংবা দূর সম্পর্কে কারো ডক্টরের সাথে কোনো লিঙ্ক ছিল না। বাট সামহাও আমার বাবা মার হয়তো একটু চিন্তাভাবনা অন্য ছিল, যে না, ছেলে যদি করে তাহলে মানুষের পাশে দাঁড়াতে পারবে কিংবা সাহায্যও করতে পারবে। অনেক সময় পয়সা নিয়ে তো সবাই কাজ করে কিংবা কিছু, কিন্তু এটাতে পয়সার সাথে সাথে মানুষের সেবাও করা হয়। তো সেই ক্ষেত্রে আমরা আবার চুজ করি যে ডক্টর ফিল্ডটাই আমার ক্ষেত্রে বেটার হবে, এবং সেই হিসাবে আমি এগোতে থাকি। তুমি যেমন বললে এমবিবিএস, তারপর এমবিবিএস এর পরেও অনেক দৌড় করতে হয়েছে আমাকে। তারপরে আমরা এখন এই জায়গায় আছি। আপনি দেখুন অর্থোপেডিক সার্জন, সার্জারি করতে গিয়ে তো আপনাকে অনেক কাটা ছেঁড়া হাতুড় দরকার হচ্ছে, সেখানে বিভিন্ন নাইফ মানে ছুরি দরকার হচ্ছে। তো স্যার, কখনো এগুলো করতে গিয়ে ভেতর থেকে কি ভয় এসছে, ব্লাড বেরিয়ে গিয়ে কখনো আপনি চমকে উঠেছেন, এরকম কোনো ইনসিডেন্ট? ফ্র্যাঙ্কলি স্পিকিং এরকম কিছু ছিল না এক্স্যাক্টলি, বাট সামহাও যখন আমাদের ফার্স্ট ইয়ার এমবিবিএস ছিল, তখন আমাদের অ্যানাটমি হলে ডিসেকশনের জন্য যেতে হতো। তো সেই সময় যখন আমরা ডিসেকশনে যেতাম, তখন একটা আমাদের ফর্মালিন স্মেল আসতো, সেটা অনেক সময় খারাপ লাগতো। এবং আমাদের ট্রেনিংটা এরকম ছিল যে ডিসেকশন করার পরে শেখার জন্য যে ডিসেকশনগুলো ডেড বডিতে করতে হয়, সেটা আমরা স্টার্ট করেছিলাম। প্রথম সবাইকে অড লাগে, বাট ইউজুয়ালি আমরা সেটাকে কাটিয়ে ফেলি কিংবা ওভারকাম করতে পারি। বাট সামহাও কিছু ফ্রেন্ডস ছিল যেটা হয়তো ওটা করার পরে খেতে পারতো না, কিংবা তারপরে আমাদের লাঞ্চ ব্রেক ছিল, তো অনেকের প্রবলেম হতো। বাট আমরা সেগুলো ম্যানেজ করতে পেরেছিলাম, এবং তারপরে আমাদেরকে লাঞ্চ করতে হতো। তো তখন ধীরে ধীরে অভ্যস্ত হওয়ার পরে সেটা কিছু মনে হতো না। তো এটি ছিল তখনকার সময়। বাট অ্যাকচুয়ালি সেটা লার্নিংয়ের পরে অনেকে আমরা স্ট্রিম চুজ করি, কেউ সার্জিক্যাল ফিল্ডে যায়, কেউ নর্মাল ফিল্ডে থাকে। তো আমি সার্জিক্যাল ফিল্ডে চুজ করলাম। বাট সামহাও ডেড বডির ওপরে এবং রিয়েল লাইফের ওপরে অনেকটা ডিফারেন্স। তো তখন তোমার কনফিডেন্সটা বুস্ট হবে, কিংবা
তুমি প্রথম প্রথম তোমাকে সত্যিকারে ভয় লাগবে যে এই পেশেন্টের কী হবে, কিংবা আমি যদি স্কিন নাইফ কিংবা ইনসিজন নিতে যাই তাহলে সেই ক্ষেত্রে কীরকম থাকবে। বাট দ্যাট ওয়াজ একটা আলাদা টাইপের ফিলিং ছিল যে আজকে আমি যাব, আজকে আমি প্রচণ্ড পড়াশোনা করে সব কিছু জেনে বুঝে সেই সার্জারির ব্যাপারে যাচ্ছি, এবং পড়াশোনা করলেও হবে না, বাট তার সাথে কনফিডেন্সও লাগবে তোমার, তার সাথে একটা ভয় থাকা ভালো। ভয় থাকলে মানুষ এটা ভাবতে পারে যে আমি কাজটা ঠিক করে করব, আমার এটা মনে হয়। কারণ আমার যদি কালকে, আমি এখন এতগুলো সার্জারিজ করেছি কিংবা কিছু, বাট আমার কালকে উঠে গেলেও আমার মাথায় সেই প্রেশারটা থাকে যে না, আমাকে এই সার্জারিটা করতে হবে। কিছু অপারেশন হয়তো আমি হাসতে খেলতেই করি, বাট হ্যাঁ, আমাকে সেটা পেশেন্টকে আউটকামের জন্য সুবিধা করতে হবে কিংবা তার ভালো হয় সেই হিসাবে আমাকে চাপটা মাথায় রাখতে হবে। বাট টেনশন না সেটা নিয়ে, বাট হ্যাঁ, তার কাজটা বেটার হবে সেইটা সবসময় মাথায় থাকা উচিত। সেই প্রেশারটা ইউ হ্যাভ টু বি দেয়ার। আজকাল প্রচুর অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে। ধরুন কোন একজন ব্যক্তির রাস্তায় বাইক নিয়ে ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পা কোনো কারণে চলে গিয়েছে, সেই মুহূর্তে প্রচণ্ড হারে ব্লাড লস হবে স্বাভাবিকভাবে। তো সেই মুহূর্তে প্রাথমিকভাবে কি দরকার যাতে তাকে বাঁচানো যায় এরকমটা, কারণ অনেক সময় দেখা গেছে এক্সেসিভ লেভেল ব্লাড লসটা হওয়ার জন্য প্রাণ চলে গিয়েছে। তো তুমি যে কথাটা বললে এটা নর্মাল, ব্লাড লস হওয়ার জন্য প্রাণ যায়, কারণ এটার কোনো মেডিকেল সায়েন্সও রয়েছে। পেশেন্ট হাইপোভলিউমিক শকে চলে যায়, তার ব্লাডে যেটা শরীরে থাকে, যেটা হার্টে যায়, যেটা পাম্প করে সারা যোগে যেতে পারে। বাট কোনো আরটিএ, সিভিয়ার আরটির ক্ষেত্রে এখন লাইফ এত ফাস্ট, কোনো সময় অ্যাক্সিডেন্ট আমাদের গুরুতর হয়, তো সেই ক্ষেত্রে পেশেন্টের অ্যাক্সিডেন্ট হয়ে যদি পা টোটালটা কেটে চলে যায়, তাহলে আমাদের আশেপাশে যারা আমরা আছি তাদেরকে প্রাইমারি কেয়ারের মধ্যে ব্লাড লসটা যদি কিছুভাবে বন্ধ করা যায়, যদি আমাদের কাছে কিছু ইনস্ট্রুমেন্ট কিংবা কিছু থাকলো তাহলে সেটা বেটার, যদি না থাকলো তাহলে আমরা নর্মাল কাপড় কিংবা এর মাধ্যমে সেই লিম্ব কিংবা জায়গাটাকে কম্প্রেশন করে রাখতে পারি, যেন তার উপরে যদি মনে হয় তাতেও ব্লাড লস হচ্ছে তাহলে হাত দিয়ে জাস্ট জেন্টাল প্রেশার দিতে পারি, খুব বেশি না। অতিরিক্ত প্রেশার দিলে পেশেন্টের পেনও হয় সেই টাইমে। তো সেই ক্ষেত্রে আমরা এরকম করে দ্রুত, যেটা প্রাথমিক চিকিৎসালয় কিংবা কোনো হসপিটাল কিংবা কোনো জাংশনে, যেটা এখানে একটা প্রাইমারি কেয়ার পাওয়া যাবে কিংবা কোনো হসপিটালে হোক, নার্সিংহোমে হোক, আমরা নিয়ে যেতে পারি, যেন পেশেন্টটাকে আমাদেরকে তাড়াতাড়ি মুভ করতে পারি সেটা। আর ব্লাড লস যদি পেশেন্ট আনকনসিয়াস হয়ে যায় কিংবা কিছু, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে সিপিআর দিতে হবে, অক্সিজেন বাগেরার ব্যবস্থা করতে হবে, যদি পসিবল হয় তাহলে ঠিক আছে। কিংবা আমরা সিপিআর দেওয়াটা বেসিক আইডিয়া, যেটা সবারই জানা উচিত, সেটা করলে পেশেন্টকে রিসাসিটেট করা যেতে পারে। যে এটা আমাদের সবাইকে জানা উচিত, বেসিক লাইফ সাপোর্ট যেটাকে বিএলএস বলা হয়, সেটা ইউটিউবে অনেক সময় দেখা যায়, কিংবা কিছু বেসিক লাইফ সাপোর্টের জিনিস শুধু যে রাস্তায় হবে সেটা তো না। অনেক সময় আমাদের নিজেদের বাড়িতে আমাদের সাথে বয়স্ক বাবা মারা রয়েছেন, জেঠুমা জেঠিমারা রয়েছেন, তাদেরও হেলথ কনসিয়াস কিংবা তাদেরও একটা অ্যাটাক আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যদি নিজেরা কিছুটা শিখতে পারি কিংবা জানতে পারি, তাহলে সেই হয়তো আমরা লাইফটাকে ফিরে পেতে পারবো। শুধু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টই না, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে বেশিরভাগ আমাদের শকের জন্য পেশেন্ট মারা যায় কিংবা ব্লাড লসের জন্য যায়। তো সেই ক্ষেত্রে আমাদেরকে সেটা প্রাইমারি কেয়ার করার পরে পেশেন্টকে আমরা দ্রুত নিজেদের হাড়ে না নিয়ে ট্রিটমেন্টের জায়গায় ফিরিয়ে দেওয়াটা বেটার হবে। আজকাল মানুষ খুব অপারেশনকে ভয় পাচ্ছে, হাড় কখনো ছোট হয়ে যায়, পা ছোট বড় হয়ে গেছে অপারেশন করতে গিয়ে। এই যে এটাকে মিথ না একদম সত্য? না, এটা মিথ আমি বলবো না, এটা অনেক সময় সত্য। আমরাও কোনো সময় দেখেছি যে কোনো পেশেন্ট আমাদের কাছে এসছে, কোথাও অপারেশন হয়েছে, সেক্ষেত্রে পা ছোট বড় আছে। আমি নিজেও এরকম পেশেন্টের অপারেশন করেছি যাদের 14 বছর ধরে পা ছোট বড় আছে। বা ভূতনি বলে একটা জায়গা আছে, এটা সাধারণত বন্যা প্রবল এরিয়াতেই থাকে, সেখানকার একটা পেশেন্ট ছিল। আপনি যদি আমাদের পেজ ফলো করেন কিংবা যে সমস্ত লোকরা দেখছে তারা যদি ফলো করে, তাহলে তারা দেখতে পাবে সেই সমস্ত পেশেন্টসদেরও আমরা অ্যাটলিস্ট 4 সেন্টিমিটার পর্যন্ত পাকে আমরা অপারেশনের মাধ্যমে ম্যানেজ করেছি, যেটা সাধারণত মিরাক্কেল। 1 to 2 সেন্টিমিটার অবধি সাধারণত করা যায়, বাট আমাদের সেই অপারেশনটা করতে অনেক টাফ হয়েছিল। তো সেই ক্ষেত্রে আমরা ওনার হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট করেছিলাম। তো সেক্ষেত্রে ওনার ছোটোবেলা থেকেই পা খুঁড়িয়ে হাঁটতেন, উনি অনেকটা ছোটো বড়ো ছিল, উনি সাকসেসফুলি পেরেছে। এরকম একটা পেশেন্টস নয়, বহু পেশেন্টসে আমরা করেছি যারা ঠিক হয়েছেন। আবার আমাদের দ্বারা হয়তো এটাও হয়েছে যে কোনো সময় পায়ের লেনদেনই হয়েছে। তো ছোট থাকলে একটা টেকনিক্যাল কথাবার্তা বলি, ছোট থাকলে পেশেন্টের 1/2 সেন্টিমিটার ছোটোতে ইস্যু হবে না, তাতে পেশেন্ট শুরেজ কিংবা জুতোর নিচে কিংবা পাতলা একটা লেয়ার লাগিয়ে দিলে সেক্ষেত্রে চলতে পারে। বাট অনেক সময় যদি বড় থাকে তাহলে পেশেন্টের চলতে অসুবিধা হয়, যেটা পেশেন্টকে বদার করে, পেশেন্টকে বেঁকতে হয়, তার জন্য স্ট্রেচারটা কিংবা তার লিম্বটা গেটটা ডিফারেন্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা লেন্থেনিংয়ের চেষ্টাটা কখনোই করি না।
যদি একটু শর্টনিং থাকে তাতে সেটা পেন ফ্রিও থাকে এবং পেশেন্টের চলতে অসুবিধা হয় না। বাট লেন্দিনিং হলে পেশেন্টের রিয়েলি অসুবিধা হয়, ডিফিকাল্ট হয়। তাহলে অনেক সময় পেশেন্ট একদিকে ভেঙেছে, সেক্ষেত্রে আমরা লেন্দিনিং যদি করে দিই তাহলে হয়তো তার লাইফে একটু ডিফিকাল্টিস থাকবে। বাট মেজর ডিফিকাল্টিস যেন আমরা কোনো সময় না করি সেই চিন্তাটা আমাদের থাকে। প্লাস আমি রিকোয়েস্ট করব যারাই দেখছেন কিংবা যারাই করছেন সার্জারি, তারা সেই হিসাবে যেন করে, যেন পেশেন্টের রিয়েল লাইফে প্রবলেম না হয়। তাহলে কি স্যার আমাদের সব সময় কি অপারেশন করা জরুরি, না অপারেশন ছাড়াও এরকম কোনো ভাঙা কিংবা এরকম কোনো পেশেন্ট দেখেছেন যে অপারেশন ছাড়াও সারিয়ে দিয়েছেন কিংবা সারানো সম্ভব? দেখুন, আমরা সাধারণত দিনে অনেক কটাই পেশেন্টস দেখি এখন উপরওয়ালার রহমতে। বাট এরকম না যে সব পেশেন্টদেরকে আমাদেরকে অপারেশন করতে হয়। কিছু পেশেন্টস আছে যেটা নর্মাল বাড়িতে ট্রিটমেন্ট হয়ে যায়, কিছু পেশেন্টস আছে যেটাকে আমাদেরকে ইমোবিলাইজেশন করতে হয়, যেটাকে সাধারণত আমরা প্লাস্টার কিংবা স্ল্যাব বলে থাকি। কিছু ভাঙা এরকমও রয়েছে যেটা সাধারণত সেই হিসাবে জুড়ে যায়। কিন্তু অপারেশনটা ডিপেন্ড করছে যে কোন হাড় ভেঙেছে, কোন জায়গায় ভেঙেছে, কতটা খারাপ ভেঙেছে এবং তাতে পেশেন্টের নর্মাল লাইফ লিড করতে কী প্রবলেম হয় তার উপরে আমরা সাধারণত অপারেশন করি। কিছু পেশেন্টস আছে, তার বয়স্ক পেশেন্ট আছে যাদের হাতের কিছু একটা রিস্টে ফ্র্যাকচার থাকে, সেক্ষেত্রে আমরা ওটা প্লাস্টার দিয়েও ম্যানেজ করতে পারি, কারণ উনি আর ততটা কাজ করবেন না। বাট ওই বয়স্ক পেশেন্টের যদি কোমর ভেঙে থাকে তাহলে তাকে উঠে অ্যাটলিস্ট বাথরুম যেতে হবে, তার নিজের বাড়ির কাজটাও করতে হবে, তার ডায়াবেটিস আছে, নাহলে সেডেন্টারি লাইফ হয়ে গেলে উনি আরও গুরুতর ক্ষতি হয়ে যাবে তার, কিংবা তার মাল্টি লেভেল অর্গানসগুলো ধীরে ধীরে ফেলিয়ার হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা সেই পেশেন্টসকে বেডে ফেলে রাখি না, কিংবা আমরা চেষ্টা করি তাদেরকে বোঝানোর কিংবা সেই প্রপার কাউন্সিলিংটা করার, সে অপারেশনের পরে তার লাইফটা কী থাকবে। তো সব ক্ষেত্রে না, ক্ষেত্র বিশেষে অপারেশন করতে হবে, বুঝে অপারেশন করতে হবে। আপনাকেও জানতে হবে আপনার কি আছে, কেন আছে, কি করলে বেটার হবে, আপনাকে রিস্ক ফ্যাক্টর কি আছে, নর্মাল কি আছে, সেটা দেখে আমরা সাধারণত এই ডিসকাশনসগুলো করে থাকি পেশেন্টের সাথে, তারপর আমরা সার্জারির জন্য প্রিপেয়ার করি। স্যার এক্ষুনি একটা বললেন আপনি বয়স্কদের যে ব্যাপারটা বললেন, স্যার এই বয়স্কদের ক্ষেত্রে একটা জিনিস দেখা যায়, বয়সের সাথে সাথে তাদের কিন্তু হাড় যেটা ক্ষয় হতে থাকে, প্লাস তাদের হিপ জয়েন্ট এরকম প্রবলেম হতে থাকে। স্যার সেক্ষেত্রে অপারেশন জরুরি না এরকম কোনো প্র্যাকটিস যার মাধ্যমে তাদের আবার নর্মাল ডেইলি লাইফে আসা যেতে পারে? কারণ স্যার আমি একটা জাস্ট ছোট্ট একটা স্টাডি পড়ছিলাম, আমাদের যে হাড় কিংবা আমাদের টোটাল বডি প্রত্যেক 6 মাস পর পর নাকি রিনিউ হয়ে যায়, হাড়েরও নাকি নতুন নতুনভাবে আবার মানে রিনিউ হয়ে যায়। আমি সেই পার্সপেক্টিভ দিয়ে কোশ্চেনটা করলাম। এক্স্যাক্টলি, হাড় তোমার এই বয়সে যেটা স্ট্রেংথ রয়েছে সেটা পরবর্তীকালে থাকবে না। যেমন কোনো বাচ্চার হাড় যদি ভাঙে তাহলে সেক্ষেত্রে ওটা তাড়াতাড়ি জুড়ে যায়, কোনো মিডিল এজে যদি ভাঙে তাহলে সেক্ষেত্রে তার একটু টাইম টেকিং থাকে। যেটা এল্ডারলিতে হয় সেক্ষেত্রে অতটা সহজে হাড় জুড়বে না, কারণ তার শরীরে হাড় তৈরি ক্ষমতা কম, কারণ তিনি বার্ধক্যের দিকে চলে গেছেন। সেটাকে আমরা অস্টিওপোরোসিস বলি কিংবা অস্টিওপেনিয়া বলি। সেই ক্ষেত্রে কি হয়, তাদের বোনের যে ডেন্সিটি কিংবা কিছু, সেই ক্ষেত্রে সেইটা ঘনত্বটা কমে যায়। তো এরকম পেশেন্টসের যদি ফ্র্যাকচার হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে এই ভাঙাটা যদি কোনো পেশেন্টের চেস্ট ফ্র্যাকচার থাকে, যেটা সাধারণত আমরা উইথাউট সার্জারি রিপেয়ার করি, কিন্তু সেই পেশেন্টের যদি আমাদের মনে হয় যে না লিম ফ্র্যাকচার রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে তাতে অপারেশনের জন্য বলতে হয়। সেক্ষেত্রে যদি মনে হয় যে হিপ ফ্র্যাকচার রয়েছে, যেটা সাহায্যে উনি দাঁড়ান কিংবা চলতে পারবেন, টিবিয়া ফ্র্যাকচার রয়েছে, ফিমার রয়েছে, তাহলে সেটা অপারেশনের মাধ্যমে কেয়ার করা যায়। ইয়াং জেনারেশন তারা খেলাধুলায় খুব ভালোবাসে, মাঠে খেলতে ভালোবাসে, ঠিক আপনার মতোই। তো স্যার কোনো একটা বাচ্চা সে মাঠে খেলতে গিয়ে তার পা ভেঙে গেছে, ফুটবল খেলতে গিয়ে আর কোথাও চোট লেগে পাটা হয়তো বেঁকে গেছে, সেক্ষেত্রে কি স্যার অপারেশন করা জরুরি? কিছু প্র্যাকটিস তারা বলছে প্রসেসের মাধ্যমে একটু টাইম টেকিং লাগছে কিন্তু অটোমেটিক হিল হয়ে যায়, কারণ আমাদের বডি নাকি অটোমেটেড হিল করে, সেক্ষেত্রে নাকি অনেকটা সোজা হয়ে যায়, বেশ কিছু মানে পুরোনো ওল্ড ট্র্যাডিশন যেটা রয়েছে সেই হিসেবে। তো আপনি এ ব্যাপার কি বলতে চান? দেখুন, আমরা এখন যেটা হয়েছে যে আগেও বাড়ি ছিল, যেমন আমরা দেখি এখনো বাড়ি রয়েছে। আগেও বাড়িগুলো কীরকম থাকতো, যে তাদের লংজিভিটিগুলো অনেক দিন ধরে আছে কিংবা এখনও রয়েছে, এরকম টাইপের আছে। বাট এখনও ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ আমরা অনেক ডেভেলপ করতে পেরেছি, অনেক সুন্দর বাড়ি বানাতে পারছি, এরকম টাইপের আছে। তো পিপল ইভলভস, দুনিয়া বদলাচ্ছে, সময় বদলাচ্ছে, কিন্তু আমাদেরকে এখনও এরকম আছে যে আমরাও সেই ট্রিটমেন্টটা করে থাকি যেটা অনেক সময় অপারেশন ছাড়াই পেশেন্টের হাড় জুড়ে যায়। কোনো বাচ্চার ভাঙলো, পা ভেঙে আছে, নর্মাল সরে আছে,
খুব বেশি ডিসপ্লেসমেন্ট নেই ভাঙার মধ্যে, হার্টটা দেখা যাচ্ছে এক্সরেতে কাছাকাছি রয়েছে। আমরা ইমোবিলাইজেশন করে সময়ের সাথে সাথে পেশেন্ট বাচ্চা ঠিক হয়ে যায় কিংবা সময় ঠিক হয়ে যায়। অ্যাডাল্ট পেশেন্টের ক্ষেত্রে অনেক সময় না যদি জুড়ে, তাহলে সেক্ষেত্রে আমরা অপারেশনের মাধ্যমে, অপারেশনটা কি, যে ওই হার্টটাকে একটা প্রপার লাইনে মেনটেন করা, ওই হার্টটাকে রডের মাধ্যমে, ব্লেডের মাধ্যমে আমরা ধরে রাখি কিংবা সেটাকে অ্যালাইন করে দিই। অ্যালাইন করলে বডি নিজে থেকে কিন্তু ক্যালসিয়াম তৈরি করে, কিংবা আমরা বাইরে থেকে কিছুটা সাপ্লিমেন্ট দিই সেটার এক্সট্রা সাপোর্টের জন্য। তাতে কি হয়, পেশেন্ট বডি ধীরে 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 সে ক্যালসিয়ামটা তৈরি করে, হার্টটা জুড়ে যায়, আবার আমাদের ওই ইমপ্ল্যান্টসের কাজ শেষ হয়ে যায়, আমরা ওটা বার করে ফেলি, এটা থাকে। কিন্তু ব্যাপার হচ্ছে যে আগের যেটা লাইফ এক্সপেক্টেন্সি ছিল, কোনো ফ্র্যাকচার হয়ে কোনো পেশেন্টস আগে পড়ে থেকে হয়তো খারাপ হয়ে 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 ওনাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হতো। কিন্তু এখন আমরা সেরকমভাবে তো পেশেন্টকে ফেলে রাখি না। এখন আমরা চাই যে সবাই বেটার লাইফ কিংবা নিজের কাজটুকু করে যেতে পারে, কিংবা নিজের লাইফটা ঠিকভাবে নিজের মতো করে লিড করতে পারে। সেক্ষেত্রে আমরা সবাইকে বলি যে যদি মনে হয় যে না আপনার সার্জারির দরকার আছে, তাহলে আপনাকে সার্জারি করতে হবে। কারণ এখন আমরা সেই পুরোনো জামানায় তো আর ফিরে যেতে পারবো না। তখনকার জামানায় অপারেশন হতো না, কিংবা হলেও সেটা নর্মাল হতো। বাট তাতে কি হতো, অনেক সময় হাত বা জুড়লো কিন্তু তেড়াভাবে জুড়লো, অনেক সময় পা ঠিক হলো কিন্তু একটু কোচকে হাঁটছে পেশেন্ট। কিন্তু আমরা সেই নর্মাল লাইফটা যেটা উনি ভাঙার আগে ছিলেন, সেটা এখনো করে দেওয়া যেতে পারে, সেই জন্য অপারেশন করা। সেইটা জিনিসটা মাথায় রেখে আমাদেরকে এগোই আমরা। তা সত্ত্বেও মানুষের এত ভয় কেন অপারেশন নিয়ে? হ্যাঁ, তবে আমি যেটা দেখেছি আগেকার, যখন আমি মিনিমাম 7 বছর আগের কথা বলছি, তখন যে মানুষের মধ্যে ফিয়ার ছিল একটা অপারেশন কিংবা কিছু নিয়ে, এখন কিন্তু অপারেশনের ভয়টা অনেকই কম। আমি এরকমও পেশেন্ট দেখেছি যে অপারেশন করতে এসে ওটি টেবিলে এসে অনেক সময় ভয়ে পালিয়ে যায়। ভয় না, আপনাকে ভয় করলে চলবে না। ভয় আমাদেরও থাকে, যিনি অপারেশন করছেন তারও মনে একটা থাকে যে না কেমন থাকবে পেশেন্টটা, কেমন হবে। ভয় ওনার, যিনি প্রথমবার প্রসেসে যাচ্ছেন তিনারও ভয় থাকবে। কিন্তু আমাদেরকে সেই ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরগুলো ভাবতে হবে, যে কোন পেশেন্টের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরগুলো যদি বেশি থাকে তাহলে সেই পেশেন্টকে সেই হিসাবে কাউন্সিলিং করা। যদি মনে হয় কোনো ইয়াং পেশেন্ট আছে যার ব্লাড প্যারামিটার্স কিংবা ফিটনেস লেভেলে কোনো ইস্যুস নেই, তাহলে তার ভয় পাওয়ার কিছু নেই। কারণ এটা আগের জামানায় কি ছিল, যে অনেক সময় আমরা এটা নিয়ে ভয় পেতাম যে অজ্ঞান করবে এবং জ্ঞান ফিরবে কিনা। এটা আমি অনেক সময় দেখেছি, অনেক সময় অনেকে কথা বলে যে জ্ঞান ফিরলো, কিংবা আমরা অপারেশন করার পরে যে পেশেন্টের সঙ্গে কথা বলি কিংবা তার রিলেটিভের সঙ্গে কথা বলি, পেশেন্ট জিজ্ঞেস করে স্যার জ্ঞান ফিরেছে, পেশেন্ট কথা বলতে পারছে। তো এখন আমি যেটা আপনাদেরকে ইনফরমেশন দেবো, এখন আমরা সাধারণত অর্থোপেডিক অপারেশনের মধ্যে 100% অপারেশনের মধ্যে 90 to 95% আমরা অজ্ঞান করি না। এটা একটা অ্যানেস্থেসিয়া লাগে না? অ্যানাস্থেসিয়া লাগে, হ্যাঁ। বাট সেটা রিজনাল অ্যানাস্থেসিয়া দিয়ে কাজ করে। আচ্ছা। রিজনাল অ্যানেস্থেসিয়া কি, যে আপনার হাতের অপারেশন হবে, শুধু আপনার হাতটুকুই ব্লক হবে, আপনি গল্প করতে পারছেন, ডক্টর বাবুর সাথে আপনি কথা বলতে পারছেন, এরকম আছে, কোনো অসুবিধা নেই। আপনার পায়ের অপারেশন হবে, শুধু পায়ের এরিয়াটাই আপনার শুধু ব্লক হবে। তো এখন রিজনাল অ্যানেস্থেসিয়া চলে এসছে, মেডিকেল সায়েন্সও অনেক ইভলভ হয়েছে। তো সেই ক্ষেত্রে ভয় পাওয়ার জিনিসটা এখন কম। অনেকে ভয় পায়, তারপরে যখন দেখে যে আমি কথা বলতে পারছি, তখন ওর মনে সাহস ফিরে থাকে, এটা থাকে। কিন্তু আগের জামানা হয়তো এটা ছিল না, আমাদের অ্যানাস্থেসিয়ার উপরে জেনারেল অ্যানাস্থেসিয়া বেশি ডিপেন্ড করতে হতো, রিজনাল অ্যানাস্থেসিয়া কম ছিল বলে হয়তো অনেকে ভয় পায়, কিংবা সেই চিন্তাধারাটা এখনো চলে আসছে। কিন্তু এখন সেই জিনিসগুলো আর নেই। আর একটা খুব বেশি বেশি প্রবলেম দাঁড়াচ্ছে আমাদের শিরদাঁড়ার প্রবলেম। কারো একবার শিরদাঁড়ার প্রবলেম হয়েছে, তো তাকে সে আবার নর্মাল লাইফে ফিরে আসতে বহুত টাইম লেগে যায়। প্লাস এরকম আমার একটা ফ্রেন্ড, তার সাথে এরকম ইনসিডেন্ট হয়েছিল, সে জিমে গিয়ে বেশি ওয়েট তুলে ফেলেছে, বা শিরদাঁড়ের প্রবলেম। সেখান থেকে এনআরএস মেডিকেল কলেজে কিছুদিন ভর্তি ছিল, সেখান থেকে তাকে মুম্বাই নিয়ে যাওয়া হয়েছিল। 2 মাসের মাঝেই ডেথ। একদম সুস্থ স্বাভাবিক ছিল, জিম করতে গিয়ে বেশি ওয়েট তুলে এরকম প্রবলেম। তাহলে আমাদের শিরদাঁড়ার যে প্রবলেমটা এত, ওনার কি সার্জারি হয়েছিল? হ্যাঁ হয়েছিল, মুম্বাইয়ে। ওকে। সাধারণত জিম করতে গিয়ে আমরা দেখি যে অনেক সময় হেভি ওয়েট তুলতে গিয়ে অনেক সময় পিছনে চোট লাগে, কিংবা আমাদের পিছনে যেটা স্পাইনের মাঝখানে যে লিগামেন্টসগুলো আছে সেগুলো টিয়ার হয়, কিংবা আমাদের যেটা ওই মজ্জা থাকে, ডিস্ক বলি আমরা, সেটা ফেটে বেরোয়, কিংবা নার্ভ রুটে কম্প্রেশন হয়, পায়ে ব্যথা হয়, এটা থাকে। তো আমাদেরকে প্রপার ওয়েতে ট্রেনারের হেল্প নিয়ে জিম করতে হবে। জিম করার সময় আমাদেরকে স্ট্রেচার ঠিক করতে হবে, পজিশন ঠিক করতে হবে, পোস্টার ঠিক করতে হবে, তাহলে হয়তো আমরা এই আনঅ্যাভয়েডেবল ইঞ্জুরিগুলোকে সরাতে পারবো। তাছাড়া
আমার কাছে এরকম কোনো হিস্ট্রি নেই যে জিম করতে গিয়ে কোনো একটা ইস্যুসের জন্য হয়তো পেশেন্টস মারা গেছে, বাট হ্যাঁ এরকম আছে যে হয়তো তার আন্ডারলাইন কিছু কজ ছিল কিংবা কিছু উনি কমপ্লিকেটেড কোনো কেস থাকে। আজকাল তাহলে ব্যাক পেনের যে এত প্রবলেমটা আসছে কেন? হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, ব্যাক পেনের প্রবলেম আসছে কেন। অ্যাকচুয়ালি আমরা দেখতে যাই যারা আমরা হেভি ওয়ার্ক করি, আমি ডাক্তার, আমিও প্র্যাকটিস করছি, আমিও কাজ করছি, আমারও ব্যাক পেন হয়, কিন্তু এরকম না যে আমার ব্যাক পেন হয় না। কিন্তু ব্যাক পেন একটা ওয়ার্কের জন্য হয়, কাজের জন্য হয়, কিংবা ব্যাক পেন একটা পারসিস্টেন্ট থাকতে পারে। আমার কাজের জন্য হয়, আমার কাজে আজকে এক্সারশন আছে, আমার ব্যাক পেন আছে, কালকে এটা ঠিক হয়ে যায়, আমাকে কোনো মেডিসিনস নিতে হচ্ছে না তার জন্য। কিন্তু যদি আপনার ব্যাক পেন আপনাকে ডেলি লাইফে প্রতিদিনই হচ্ছে, সেটা আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্সের জন্য হয়তো হতে পারে, কিংবা আপনার ওয়ার্ক কালচার এমন আছে যে ক্ষেত্রে আপনাকে হয়তো বাইক চালিয়ে কিংবা যেতে হচ্ছে, কিংবা আপনাকে অনেক সময় টোটোতে গাড়িতে ট্রাভেল করতে হচ্ছে, সেক্ষেত্রে অনেক সময় রাস্তা খারাপ আছে। যেমন আপনি টিচার, আপনি বলেন আপনি পড়ান, আমার কাছে একজন কিছুদিন আগে একটা টিচার এসেছিলেন, উনি বললেন আমাকে স্যার স্কুল যেতে গেলে 1 ঘন্টা আমাকে বাইক চালিয়ে 1.5 ঘন্টা বাইক চালিয়ে যেতে হয়, ওনার দূরে এত স্কুল, সেটা অত্যন্ত পাড়া গ্রামে কিংবা গ্রামের মধ্যে, তাই সেই ক্ষেত্রে গ্রামের রাস্তা খারাপ। তো ওনার ব্যাক পেনটা সারানো কঠিন, কারণ ওনার ডেইলি লাইফে একটা ব্যাক পেন উনি অলরেডি নিয়ে আসছেন, তৈরি করছেন, তারপরে উনি কাজ করছেন, আবার ফিরছেন। তো সেই ক্ষেত্রে ওনার এই যে ওয়ার্ক কালচার, সেই ক্ষেত্রে ওনাকে এমন কিছু হ্যাবিটস রাখতে হবে, কিংবা কোমরে বেল্ট রাখতে হবে, কিংবা বাইকের সাসপেনশন যেন বেটার বাইক হয় সেই বাইকগুলো ইউজ করতে হবে, যেন ওনার ব্যাকে লোড কম পড়ে। আমি তো মেডিসিনস দেবো কিংবা আমরা সেই ট্রিটমেন্টও করবো, বাট আমাদেরকে প্রাইমারি কেয়ার কিন্তু এগুলো, যেন আমি যে কাজগুলো করছি তাতেই যদি আমি ব্যাক পেয়ে যদি বেশি লোড দিই, তাহলে তোমার ব্যাক পেন কোনোদিন ঠিক হবে না। কিংবা আমি ডাক্তার কাছে ওষুধ খাচ্ছি, ওষুধ শেষ হয়ে যাবে, তারপরে আবার আমার কাছে ব্যাক পেন ফিরে আসবে, তো এটা তো ট্রিটমেন্ট হলো না। আমাকে এমন কিছু করতে হবে যেন আমি এটাকে অ্যাভয়েড করতে পারি। তারপরে যদি আমার ব্যাক পেন থাকছে, সেই জন্য আমি ট্রিটমেন্ট নিলাম, যদি ট্রিটমেন্টে ঠিক না হলো, যেমন আমরা এরকম পেশেন্টস দেখে থাকি, সেক্ষেত্রে যদি ট্রিটমেন্টের পরে যদি ঠিক না হয়, তাহলে আমরা এমআরআই দেখি। এমআরআই সেই ক্ষেত্রে যেমন আমরা আপনার সঙ্গে ডিসকাস করলাম যে শিরায় চাপ আছে কিনা, কোনো জায়গায় কিছু টিয়ার আছে কিনা, সেটা দেখা যায়, তাহলে সেক্ষেত্রে তার সেকেন্ড স্টেজে ট্রিটমেন্ট হবে। প্রাইমারি ট্রিটমেন্ট আমরা এভাবে করে থাকি। কিন্তু হ্যাঁ, এখন মানুষের কাজ বেড়েছে, মানুষ অনেকক্ষণ কাজ করে, অনেক সময় অনেক লেবার ওয়ার্কার্সরা আমাদের কাছে আসে, তাদেরও কাজ থাকে, তো তাদের ব্যাক পেন ওয়ার্কের জন্য থাকে, মেডিসিন নেয়, তারপর ঠিক হয়ে যায়। আবার কোনো পেশেন্ট আমাদের কাছে এই বছর দেখানোর পরে হয়তো পরের বছর এসে বলে যে না স্যার আবার একবার হয়েছে বলে আপনার কাছে এলাম, আপনি ওষুধ দিয়েছিলেন তখন ঠিক ছিল। বাট আমাদেরকে জাস্ট এটাই দেখার বিষয় যে ব্যাক পেন আমার ঠিক হচ্ছে কিনা। যদি ঠিক হয়ে গেল মেডিসিনস কিংবা নর্মাল লাইফ লিড করে কিংবা আমি কি বুঝে চলাফেরা করার পরে, তাহলে ঠিক আছে। কিন্তু যদি এটা আমার পারসিস্টেন্ট থাকছে যে না রোজই আমার ব্যাক পেন হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে বুঝতে হবে যে না আমার ইন্টারনাল কিছু ইস্যু আছে, সেটা আমাদেরকে রুল আউট করতে হবে এবং সেই হিসেবে ট্রিটমেন্ট করতে হবে। স্যার তাহলে ব্যাক পেনটা মেন পোস্চারের সাথে, রাইট? হ্যাঁ, মানে পোস্চার, ওয়ার্ক লাইফ, শুধু পোস্চার না, ওয়ার্ক লাইফ কিংবা কাজের জন্য সেটাও থাকে। আজকাল মানে বিশেষ করে এই আমাদের যে নিউ জেনারেশন, এই যে নিউ জেনারেশনের প্রধান কাজ হচ্ছে আজকাল মোবাইল দেখা। মোবাইল দেখাটা মানে মেন কাজ দিনে, আজকাল বিশেষ করে ইউথরা আর্লি 20s এরা তো এক্সাম শেষ হয়েছে, দিনে 16 ঘন্টা 17 ঘন্টা একই রকম দেশে ওয়েব সিরিজের পর ওয়েব সিরিজ দেখে যাচ্ছে। সেক্ষেত্রে তো স্যার পোস্টারটা তো একদম পুরো সোফাই শুয়ে গেছে, পোস্টারের কোনো ঠিকঠাক নেই, দেখা গেছে ব্যাক পেন, তাকে ইলেকট্রিক শক দিতে হচ্ছে ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে। তাহলে স্যার এই যে কালচারটা, এর ফলে পরবর্তীতে কি কি প্রবলেম হতে পারে? রাইট, আপনি যে কথাটা বললেন যে ব্যাক পেন হবে না কেন, সে সমস্ত যারা 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা যদি আমরা টিভির সামনে, স্ক্রিনের সামনে কিংবা মোবাইলের সামনে বসে থাকি, তাহলে সেক্ষেত্রে আমরা ব্যাক পেন ডেভেলপ করব। শুধু ব্যাক পেন না, নেক পেনও ডেভেলপ করব, কিংবা মাথায় আমার হেডেকও স্টার্ট হবে। আমাদের কাছে ফ্রি টাইম আছে, তার মানে এটা না যে আমি শুধু মোবাইলেই থাকবো। ফ্রি টাইম আছে, আমরা মোবাইল দেখতে পারি, সেটা আমাদের এন্টারটেনমেন্ট পারপাসের জন্য, বাট সেটা কিছুক্ষণের জন্য হওয়া উচিত। তারপরে আবার আমরা কিছু প্রোডাক্টিভ কাজ করব বাকি টাইমে। আমার পরীক্ষা শেষ হয়ে গেছে বলে আমি শুধু মোবাইল দেখবো তা না, আমি তার থেকে ভালো আমি খেলাধুলো করব, আমি সোশ্যাল গ্যাদারিং করব, লোকের বাড়ি ঘুরতে যাব, কিংবা আমার রিলেটিভসের বাড়ি ঘুরতে যাব, কিংবা আমি বাড়ির মধ্যে কিছু একটা রান্না করে নিজে থেকে ট্রাই করলাম। এই প্রোডাক্টিভ কাজগুলো করা যেতে পারে। শুধু স্ক্রিনের সামনে বসলে, শুধু স্ক্রিনের সামনে বসে থাকলে চোখে স্ট্রেন পড়বে, মাথায় স্ট্রেন পড়বে, ব্যাক পেন হবে, ঘাড় ব্যথা হবে, এগুলো থাকবেই। আপনি আমাদের পেজ ফলো করলে দেখবেন যে আমরা কিছুদিন আগে একটা রিলস বানিয়েছিলাম, অনেক সময় আমার কাছে এখন
শুধু আমরা না, বাচ্চারাও ব্যাক পেন নিয়ে আসছে, সেটা খুব প্যাথেটিক। কেন প্যাথেটিক? যে একটা ছোট বাচ্চার কাছ থেকে কি এক্সপেক্ট করি আমরা, যে ও ছোটবেলায় তো আমরা কোনো রোগ এক্সপেক্ট করি না সাধারণত, শুধু ঠান্ডা লাগা কিংবা জ্বর সর্দি হওয়া ছাড়া, তাই তো? কিন্তু তাদের ব্যাক পেন আমরা ইমাজিনও করতে পারি না। বাট আমরা রুট কজ দেখতে গিয়ে দেখেছিলাম একবার যে তাদের ব্যাগে অনেক কটা স্কুলের ব্যাগ, তাতে অনেক ওয়েট, তাতে অনেক বই খাতা, 3টে ক্লাস আছে সাবজেক্টের, কিন্তু 6টা সাবজেক্টেরই ওনার বই নিয়ে যাচ্ছে ক্লাস করতে। সেক্ষেত্রে ওনার ওয়েটের থেকে ব্যাগের ওয়েট বেশি হয়ে যাচ্ছে। বেশি হয়ে যাচ্ছে ইন দ্য সেন্স কিনা ওয়েটের যেটা মাত্রা হওয়া উচিত ব্যাগের ওয়েটের, সেটা বেশি হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা এইটা যদি অ্যাভয়েড করতে পারি, তাহলে সেক্ষেত্রে বাচ্চাদেরকে আমরা বিরত রাখতে পারবো। এখন আমরা দেখছি বাচ্চাদের স্ক্রিন টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রেও বাচ্চা অনেক সময় টেরা ব্যাকা হয়ে, আপনি ফোন দেখছেন, বাচ্চারাও এসে যেভাবে পারলো ঢুকে গিয়ে ফোন দেখছে। তো সেই ক্ষেত্রে হয়তো তখন বুঝতে পারছে না, কিন্তু পরবর্তীতে ব্যাকপেন হতে পারে। তো আমাদের পেরেন্টস হিসাবে কিংবা আমাদেরকে ফ্যামিলি মেম্বার হিসাবে এইটুকু ধ্যান রাখতে হবে যেন বাচ্চা তার নিজের কাজে থাকে, তার নিজের খেলাধুলার মধ্যে থাকে, তার নিজের একটা সেফ জোনে থাকে, যেন এই সমস্ত জিনিসগুলো অ্যাভয়েড করতে পারে। তাহলে সেক্ষেত্রে বাচ্চাও ঠিক থাকবে এবং বড়রাও ঠিক থাকবে। স্যার যেটা বললেন, আমি তো স্কুলে গিয়ে দেখেছি অনেক বাচ্চার ব্যাগটা ওঠানো যায় না, এরকম 4 কিলো 5 কিলো ওয়েট আছে, যেটা একটা বাচ্চারও নিজের ওয়েট হতে পারে, 10 থেকে 12 কিলো ওয়েট হবে, সেই নিয়ে যাচ্ছে 6 কিলো ওয়েটের ব্যাগ। তো সেক্ষেত্রে আমরা একটা ডিসকাশন রেখেছিলাম এটার উপরে, যে বাচ্চার যে বডি ওয়েট 14 কিলো, তার 10% কিংবা 15% তার ব্যাগের ওয়েট হওয়া উচিত, খুব জোর, তার বেশি নয়। তার বেশি হলে তার হয়তো নেক স্ট্রেন পড়বে, কিংবা যদিও হয় তাহলে সেক্ষেত্রে আমরা ওয়েটটা ডিভাইড করতে পারি, ব্যাগে কিছুটা করলাম, হাতে কিছুটা করলাম, তাহলে হয়তো ব্যাক পে স্ট্রেস কম পড়লো, হাতে কিছুটা স্ট্রেস পড়লো, ডিভাইড করতে পারি। যদি তার কাজ থাকে যে না এতটাই বই নিয়ে যেতে হবে, এতটাই কিছু করতে হবে, যদি অ্যাভয়েড করা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমরা এক্সট্রা পাউচেস বানাবো, সেক্ষেত্রে সুবিধা হবে। আমরা অনেক সময় কোমরে একটা বেল্ট দিয়েও তাকে কিছুটা ওয়েট দিতে পারলাম, হাতে কিছুটা দিয়ে দিতে পারলাম, কিছুটা ব্যাগে রাখলাম, তাহলে আমারও ওয়েটটা ডিভাইড হয়ে গেল। এটা একটা ডিফারেন্ট ফর্মুলা আপনাকে বলছি, যেটা একটা বেসিক আইডিয়া থেকে নেওয়া যেতে পারে এবং করা যেতে পারে। মোবাইলের ক্ষেত্রে বিশেষ করে আমি একটা জাস্ট ছোট্ট একটা স্টাডি পড়ছিলাম, আমাদের যখন নেকটা লং মানে এভাবে 90 ডিগ্রি থাকছে, তখন নর্মাল, যখন আমি সেটাকে 30 ডিগ্রি ক্রস করেছি, তখন সেখানে 30 কিলো ওয়েট নাকি আমার এখানে শোল্ডারে প্রেসার পড়ছে। আর যখন মোবাইল দেখি, তার মানে এটা তো অলরেডি 60 ডিগ্রি ক্রস করে গেছে, মানে আমাদের মাথায়, আমার ব্রেনে সেই সিগন্যালটা যাচ্ছে, আমার মাথায় ওয়েট রয়েছে 60 কেজি 70 কেজি, তার জন্যই মেইন প্রবলেমটা এরকম। স্যার এটা কি ঠিক? হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা বাস্তব এবং ঠিকও। আমরা কিছুদিন আগে একটা স্ক্রিন শেয়ার করেছিলাম, তাতে কিভাবে নেক পোস্চার থাকবে, কিভাবে ব্যাক পোস্চার থাকবে, আপনি যদি সেটা একটু শেয়ার করেন পাবলিকের সাথে, সেটাও বেটার হবে। যে বসা কিভাবে উচিত, কিংবা কিভাবে বসলে আপনার নেকে প্রেশার কম থাকবে। মোবাইল কিন্তু আপনাকে যদি মুভমেন্ট করতে হয়, আপনি আই মুভমেন্ট করুন, তাহলে প্রবলেম হবে না। বাট আপনি যদি নেককে বেশি স্ট্রেন করেন, তাহলে এক্স্যাক্ট ওয়েট পড়বে, এক্স্যাক্ট 30 কিলোজ না, বাট স্ট্রেন থাকে, সেটাতে আপনার মাসেল স্পাজম হবে এবং আপনাকে ব্যথা সৃষ্টি করবে। তার মানে আমরা ঘুমোতে গিয়ে যদি আমাদের বালিশের প্রবলেম হয়, আমরা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলছি, তাতে অনেক সময় মানুষ মাথা হেলাতে পারে না, রাইট? জাস্ট 5 মিনিট টেড়াভাবে ঘুমিয়ে, ঘুম থেকে ওঠার পরে আমরা থেকে ফিল ও শেট, আমার নেকটা টান পড়ে গেছে, রাইট? তো সেই ক্ষেত্রে আমরা মোবাইল দেখার সময় কিন্তু সেটা বুঝতে পারি না, কিন্তু হয়তো 30 মিনিটস আমরা মোবাইল টাইম স্ক্রিন করে নিয়েছি, কিন্তু আমরা পরে বুঝতে পারবো যে না, আমার ব্যথাটা হচ্ছে। এটা হচ্ছে ডিফারেন্স। তাহলে ফিউচারে একটা বড়সড় প্রবলেম আসছে, তার মানে স্যার আবার অর্থোপেডিক্সদের আবার ডিমান্ডটা বাড়ছে। তো স্যার শুধু অর্থোপেডিক্স না, ফিজিওথেরাপিরও ডিমান্ড আছে এতে। অনেক সময় কনফিউজ হয়ে যাচ্ছে, কখন আমি একজন ফিজিওথেরাপিস্টের কাছে যাব, কখন একজন অর্থোপেডিক্স কাছে। রাইট, এটা ভালো কোশ্চেন করেছেন আপনি। ফিজিওথেরাপিস্ট অ্যান্ড উই গো হ্যান্ড ইন হ্যান্ড। আমাদের দুজনকে সাথে মিলে চলতে হয়। ফিজিওথেরাপিস্ট ওনার কাজ করেন, ডক্টররা ওনার কাজ করেন। ডক্টর ওনাকে মেডিসিনের জন্য প্রোভাইড করবেন, কি ওষুধ খেতে হবে, পেশেন্টকে কীভাবে থাকতে হবে সেটা প্রোভাইড করব। ফিজিওথেরাপিস্ট ওনাকে এক্সারসাইজগুলো প্রোভাইড করবেন, যে কী এক্সারসাইজ করলে ভালো হবে, কী এক্সারসাইজ করলে ওনার মাসেল স্ট্রেংথ হবে, কী এক্সারসাইজ থাকলে ওনার ব্যথা কমবে। ডক্টর অপারেশনের মাধ্যমে ওনাকে সাহায্য করবে ঠিক করতে, ফিজিওথেরাপিস্ট অপারেশনের পরের পার্টে রিকভারিতে সাহায্য করবে। দ্যাটস দ্য ডিফারেন্স।
আমাদের দুজনেরই কাজ আছে, বাট দুজনের রোল আলাদা। পেশেন্টকে প্রথমে ডক্টরের কাছে যেতে হবে, যে আমার কি প্রবলেম হয়েছে সেটা যাচাই করা এক্স্যাক্ট, যে আমার কি থেকে আসছে। অনেক সময় আপনি ডিসকাস করতে করতে আমরা এই ডিসকাশনসগুলো করছি, কোমরে ব্যথা হচ্ছে পেশেন্টের, পেশেন্ট জানে না। আমরা বেশিরভাগ পেশেন্ট দেখি 10 জন কোমরে ব্যথার মধ্যে হয়তো কিছু কাজের জন্য ব্যথা, কিংবা মাসেল স্ট্রেন্থ, কিছু ইন্টারনাল ডিজিজ থাকে, সেটা যেমন ডিসকাস করলাম সেরকম। কিছু পেশেন্টসের আমরা দেখতে পাই যে মিষ্টি মিষ্টি ব্যথা অনেকদিন ধরে আছে বাট কেয়ার করে না। অনেক সময় এমআরআই রিপোর্ট করতে গিয়ে দেখি যে তার টিবি স্পাইন হয়েছে। তো টিবি এমন একটা রোগ যেটা সব জায়গাতেই হতে পারে কিংবা বিভিন্ন জায়গায় হয়তো, কিন্তু সেই ক্ষেত্রে তার যে প্রপার ট্রিটমেন্টটা সেটা কিন্তু ফিজিওথেরাপিতে যাবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে আগে তার ট্রিটমেন্ট কি আছে সেটা দেখতে হবে, সেটা বুঝতে হবে, তারপরে আপনি ফিজিওথেরাপির কাছে যান, আপনি তার ট্রিটমেন্টগুলো করুন, আপনি সেই হিসাবে নিজের মাসেল বিল্ড করুন। দ্যাটস এ ডিফারেন্স। তো আমাদেরকে ডায়াগনোসিসের জন্য প্রথমে ডক্টরের কাছে যাওয়া উচিত। আপনার নিয়ার বাই যিনি আছেন অ্যাভেলেবেল, আমি বলছি না, যিনি আছেন অ্যাভেলেবেল, আপনি প্রপার কনসালটেশন করুন, আপনি দেখান, তারপরে আপনি ফিজিওথেরাপির কাছে ডিসকাশন করুন যে আমার এই ব্যাপার, ডাক্তারবাবু এটা বলেছেন, আপনার কাছে আমরা এই হেল্প নিয়ে এসেছি এবং আমাকে এটা করে দিলে আমি উপকৃত হব। মানুষ এরকমটা হবে, সার্জন মানে ও কাজ হচ্ছে শুধু সার্জারি করা, সেই ভাবনা কি সঠিক না? তিনি না। কনসাল্ট করতে পারেন। না, সার্জন মানেই যে তিনি সার্জারি করবেন এরকম না। আমরা যেমন পেশেন্ট দেখি, প্রতিটা পেশেন্টের তো সার্জারি হয় না, সার্জারি খুব রেয়ার হয়, এবং সেই ক্ষেত্রে পেশেন্টের কন্ডিশন দেখার পরে তাকে সার্জারির জন্য বলা হয়। তো সার্জন মানে সার্জারি করবে এরকম কিছু ব্যাপার নেই। আমরা অনেক সময় পেশেন্টকে নর্মাল মেডিসিনের ট্রিটমেন্ট করে থাকি আনটিল আনলেস ইট ইজ ভেরি সিভিয়ার। কিংবা ব্যাক পেনের যেমন আমরা ডিসকাশন করছি, ব্যাক পেনও কিন্তু আমি প্রথমে সার্জারি করি না। আনটিল আনলেস পেশেন্ট 2 সপ্তাহ ধরে ব্যাক পেনে ভুগছে, 2 মাস ধরে ভুগছে, তাতেও আপনাকে সার্জারি করতে এরকম কিছু মানে নেই। পেশেন্ট 2 বছর ধরে করছে, তাতেও মানে নেই। কিন্তু অনেক সময় পেশেন্টের অ্যাকিউট কন্ডিশন থাকতে পারে, যেটাতে হয়তো 1 বছরও সার্জারি লাগতে পারে, কিংবা 5 বছর পরেও আমরা ওয়েট করতে পারি যে না সার্জারি লাগবে কিনা। পেশেন্ট যখন পারছে না, সে যখন নিজের লাইফে হেরে যাচ্ছে, তার যখন ডেইলি লাইফ হ্যাম্পার হচ্ছে, তখনই আপনাকে সার্জারি করতে হবে। সার্জারি মানে একটা খেলা না যে আজকে হলো কালকে পেশেন্ট এলো আমরা পেশেন্ট সার্জারি করে দিলাম। ইটস নট লাইক দ্যাট। আপনার পেশেন্টের এমার্জেন্সি আজকে আপনি পা ভেঙে আসলেন, আপনাকে সুস্থ করলাম, সার্জারি করলাম, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। বাট যেগুলো কোল্ড কেসেস আছে, এগুলো কোল্ড কেসেসের মধ্যে পড়ে। এগুলো আমাদেরকে প্রপার যাচাই করে, ওষুধের মাধ্যমে ট্রিটমেন্ট করে, ফিজিওথেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট করে, যখন পসিবল হচ্ছে না তখন আপনি সার্জারির দিকে যান। রাইট? সার্জারি মানেই যে সার্জন মানে যে সার্জারি হবে সেটা না। এবারে আপনি কারো কাছে ফার্স্ট কনসালটেন্সে গেছেন, আপনাকে কেউ প্রথমেই বলে দিল, এটা অনেক সময় পেশেন্টরা আমাদেরকে কমপ্লেন করে যে আমাকে ডাক্তার সার্জারি বলেছে। আমার কাছে এরকম পেশেন্ট এসছে যে অন্য কোনো ডাক্তার দেখেছেন, ওনাকে সার্জারির জন্য বলছেন কিংবা কিছু। তো ডিপেন্ডস করে, খুব অ্যাকিউট কেসে হঠাৎ করে ডিসিশন না নেওয়াটা, একটু সময় নিতে পারেন, আপনি আস্থা রাখতে পারেন মেডিকেল ট্রিটমেন্টের উপরে। যদি পসিবল না হলো তখন আপনি সার্জারির দিকে যান, এটা আমারও সাজেশন থাকবে। আর ধরুন নর্মাল ব্যাক পেন হচ্ছে, সেই প্রথমে কার কাছে, একজন ফিজিওথেরাপিস্টের কাছে যাবে, না একজন অর্থোপেডিক্স, না জেনারেল ফিজিশিয়ান? ব্যাক পেন যদি হয় তাহলে আপনাকে আমি 2-3টে জিনিস বলি। ব্যাক পেন সাধারণত অর্থোপেডিকের কাছে আসে, ব্যাক পেন সাধারণত স্পাইন সার্জন কিংবা নিউরো সার্জনের কাছে যায়। তো সেই ক্ষেত্রে আপনি প্রাইমারি এই দুজনের কাছেও যায়। অনেক সময় পেশেন্ট মেডিসিনের ডাক্তারকেও দেখায়, কারণ ওনারা জেনারেলাইজড ওভারঅল সব কিছু দেখেন। তো ওনাদের কাছেও যে অনেক সময় ট্রিটমেন্ট নেয়। তারপরে যখন মনে হয় যে না পাচ্ছি না কিংবা পসিবল হচ্ছে না, কারণ অনেকের কাছে সেই এডুকেশনটা থাকে না যে আমার এক্স্যাক্ট রুট কজ জানতে হবে কিংবা কিছু, তো পার্টিকুলার অর্থোপেডিকের কাছে যায় কিংবা স্পাইন সার্জনের কাছে যায় কিংবা নিউরোকে দেখায়। তো বেসিক্যালি আমরা দেখি এই প্রবলেমগুলোর জন্য অনেক সময় পেশেন্ট আমাদের কাছে ভায়া হয়ে আসে, কিংবা মেডিসিনের ডাক্তারবাবু উনি দেখতে পারেন। বাট সাধারণত অনেক সময় আমরা দেখি গ্রামে গঞ্জে ফিজিওথেরাপিস্টের কাছেও যে আমাদের কাছে পেশেন্ট আসে, ফিজিওথেরাপি করছে অনেকদিন ধরে। তো যে জিনিসগুলো আমি আপনাকে বললাম যে আমাদেরকে রুট কজ অ্যানালাইসিস করতেই হবে যে কেন আসছে, সেটা যখন আমরা ডিজিজ পেয়ে যাব তারপরে আমাদের ট্রিটমেন্ট করতে আর অসুবিধা হবে না। আজকাল আরেকটা প্রবলেম বাড়ছে, মানুষের হাতে এই জায়গাটা গ্যাংলিয়া টাইপ, আই থিঙ্ক এরকম Right. বেড়েছে। খুব সেটা common ফুলে দেখা যাচ্ছে। যায় আজকাল। হ্যাঁ, খুব দেখা যাচ্ছে, সেটার আবার সার্জারিও করতে হচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে কেন? গ্যাংলিয়ন সিস্টের কোনো রুট কজ নেই, ইডিওপ্যাথিক কজেসই সাধারণত বলা হয়। কারণ এটা কিছু পার্টিকুলার জিনিসে হবে কিংবা হয় না, এরকম হয় না। অনেকে 60 ইয়ার্স 70 ইয়ার্স পর্যন্ত চলে গেছে, অনেকের থাকে না। অনেক সময় দেখা গেল 20 ইয়ার্সে কোনো ফিমেল পেশেন্টস কিংবা 20 ইয়ার্সের 30 ইয়ার্সে কোনো মেল পেশেন্টের গ্যাংলিয়ন দেখা যায়। তো এটা অনেক সময় আমাদের মোবাইল চালানোর ক্ষেত্রে অনেক সময় টেন্ডন ফ্রিকশনের জন্য হতে পারে, একটা কজ হিসাবে এটা ধরা যায়।
কিংবা অনেক সময় দেখা যায় যে কোনো ইনজেকশনস কিংবা কিছুর একটা সাইড এফেক্টসও থাকতে পারে, লোকাল কোনো ইনজেকশনসের এটা থাকতে পারে, কিংবা আমাদের কোনো টেন্ডন রিপিটেড কাজ হচ্ছে তারপর এটা থাকতে পারে। বাট পার্টিকুলার কজ এটা না, এটা অনেক সময় আমরা বলে থাকি যে এটা অজ্ঞাতভাবেই এসে থাকে বডিতে। পেনের ক্ষেত্রে অনেক সময় আমরা ব্রুফেন টাইপ এরকম মেডিসিন বেশ কিছু আমরা খেয়ে নেই নর্মালি। তো স্যার এই মেডিসিনগুলো কি তার কোনো বিশেষ সাইড এফেক্ট করতে পারে? কেউ যদি ট্রিটমেন্ট না করে একটু ব্যাক পেন হচ্ছে একটু খেয়ে নিলাম মেডিসিন এরকম টাইপ, যেগুলো পেন কিলার টাইপ রয়েছে, স্যার সেক্ষেত্রে কি লং টার্ম কোনো প্রবলেম হতে পারে না? দ্যাটস ফাইন। এক্স্যাক্টলি। তো আপনি আমাকে একটা ভালো কোয়েশ্চেন করলেন যে কোনো পেশেন্টের ব্যথা হচ্ছে, সে একটা মেডিসিনস নিয়ে নিচ্ছে কিংবা লোকাল একটা জায়গা থেকে মেডিসিনস নিয়ে নিচ্ছে কিংবা বাড়িতে কিনে রাখছে, সেটা তৎক্ষণাৎ হলে ঠিক আছে, 1-2 দিনের জন্য নিলেন উনি তাহলে ঠিক আছে, কিংবা 5 ডেজের জন্য নিলেন তাহলেও ঠিক আছে। বাট যখনই পেন হচ্ছে আপনি পেন কিলার খেয়ে নিলেন, যেমন কিছু পেশেন্টস আমার কাছে এসছিলেন এরকম টাইপের কথাবার্তা বলছিলেন, স্যার আপনাকে দেখিয়েছিলাম আগের বছর কিংবা 2 বছর আগে, আপনি ওষুধ দিয়েছিলেন, আমি আপনার ওই ওষুধগুলো খেয়ে যাচ্ছি। বাট এটা ভুল, এটা টোটালটাই ভুল। এবার আমি অনেক সময় কিছু পেশেন্টস এরকমও থাকে যে না আমি এতদিন ধরে ওষুধ খেয়ে যাচ্ছি, কিংবা আমাদের এরকমও বলতে থাকে যে স্যার এই ওষুধগুলো আমরা খাচ্ছি, কিন্তু যখন আপনার ব্যথা হচ্ছে তখন আমরা নিয়ে নিয়ে খেতে থাকি, চলতে থাকে, আবার ঠিক হয়ে যায়, আবার নিতে থাকি, চলতে থাকে, আবার ঠিক হয়ে যায়, বলে অনেকদিন পর আপনার কাছে এসেছি। এটা ভুল। যদি আপনার এরকম হয় তাহলে আপনাকে সেশনস ওয়াইজ ডক্টরের কাছে যেতে হবে। তখন যেটা ছিল তার সিভিরিটি ওয়াইজ আপনাকে ওষুধ দেওয়া হয়েছিল, এখনকার সিভিরিটি ওয়াইজ আপনার ওষুধ চেঞ্জ হতে পারে। একই ওষুধের উপর আপনাকে ডিপেন্ড করা ঠিক না। প্রতিটা ওষুধই ভালো এবং প্রতিটা ওষুধই খারাপ। আপনি এখন খাবার খাবেন, আপনি যদি অল্প খাবার খান তাহলে আপনি চলাফেরাটা উঠে এখন কিছু কাজও করতে পারবেন। আপনি যদি ওভারডোজ হিসেবে ভর্তি খাবার কেনেন আপনি নড়তে পারবেন না। সেরকম ওষুধও সেরকমই থাকে যে ওভারডোজ হয়ে গেলে সেটা বডিতে রিয়্যাক্ট করবে, বডির জন্য খারাপ। আপনাকে সবই নিতে হবে। আপনি নিজে নিতে পারেন ওষুধ যে না আমার ব্যথা হচ্ছিল আমি নিয়েছি, বাট তার জন্য কনসাল্ট আপনি পরে করে নেন, হয়তো তৎক্ষণাৎ সম্ভব হলো না। কিন্তু সেই ওষুধের উপর ডিপেন্ডেন্সি হওয়াটা যে না আমি 1 মাস ধরে ওষুধ খাচ্ছি, 5 মাস ধরে একই ওষুধ খাচ্ছি, সেটা ভুল। আমি দেখে থাকি অনেক মহিলা গ্রামে গঞ্জে স্টেরয়েড মেডিসিন নিচ্ছে, স্টেরয়েড খাওয়ার পরে তার ব্যথা কমে যাচ্ছে। স্টেরয়েডের লিমিটেশনস আছে, স্টেরয়েড কতদিন ধরে খাওয়া যাবে সেটা ডাক্তার আপনার চুজ করবে, আপনি না। আপনার যখনই ব্যথা হচ্ছে আপনি সেই ওষুধটা পেয়েছেন, একবারে নিয়ে নিয়ে খেতে থাকছেন, শেষে আপনি যেমন বললেন বোন ডেন্সিটি, সেটা ডেন্সিটি কমে যাবে এবং ফ্র্যাকচার হওয়ার চান্সেস বেড়ে যায়। এবং এমন কিছু কিছু কেসেস আছে স্টেরয়েডের জন্য এভিএন হয়ে গেছে। এভিএন মানে হিপ জয়েন্ট নষ্ট হয়ে গেছে, মরে গেছে, বল সকেট জয়েন্ট ড্যামেজ হয়ে গেছে, এগুলো কেসেস আমরা পেয়ে থাকি। কিছুদিন আগে আমি, এগুলো তো কমন কেসেসের আমি কথা বলছি, কিছুদিন আগে একটা পেশেন্টের আমি ট্রিটমেন্ট করেছিলাম। ট্যালাস বোন যেটা অ্যাঙ্কেল জয়েন্টে থাকে, একটা ইয়াং মেয়ে, বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছে, ট্যালাস বোন তার নেক্রোসিস হয়ে গেছে এত কম এজে। ওনার ব্যথা ছিল, উনি ওষুধ খেতেন, স্টেরয়েড লং টার্ম ট্রিটমেন্ট ছিল, জানতেন না। কিন্তু আমাদের কাছে হয়তো এভাবে 7-8খানা ডাক্তার 2-3 বছর ধরে দেখাচ্ছে, চলছে। স্ট্যালাস বোনটা টোটালটাই ড্যামেজ। পেশেন্ট যতক্ষণই ঘুম থেকে উঠে হাঁটতে যায় তখনই ব্যথা হয়, সে তার লাইফ লিড করতে পারে না। তার একটা বয়স রয়েছে, তার একটা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ রয়েছে, তার ফ্যামিলি হওয়ার চান্সেস আছে, সেটা কিভাবে উনি ম্যানেজ করবেন? উনি তো মেন্টালি শান্তিতে নেই। সেই পেশেন্টসকে আমরা ঠিক করেছি, কোনোদিন হয়তো যদি সুযোগ পাই আপনাদেরকে সেই স্টোরিটাও শেয়ার করব। পেশেন্ট এখন হাঁটছে, ভালো আছে, আগের থেকে পেয়ে ফিরে আছে, তো এটাই আমাদের কাছে খুশি কিংবা কিছু। বাট পেশেন্ট যেন সেই জায়গাটা যাবো কেন আমরা, যে জায়গায় আমাকে এরকম সাফার করতে হবে? তাহলে সেখান থেকে যদি আমরা একটু বুঝে কাজ করি, বুঝে ডিসিশন নিই, তাহলে হয়তো আমাদেরকে সেই জায়গাটা দেখতেই হবে না। রেগুলার ডে টু ডে লাইফ থেকে বাড়ি ফিরে কাজ করে এসে রাতের বেলা পায়ে প্রচন্ড ব্যথা, এটা খুব কমন। এই ব্যথাটা কেন হয় স্যার? এটা তো আমারও হয়, আমিও কাজ করি। কেন হয়? আমার লং স্ট্যান্ডিং কাজ থাকে। তো যে সমস্ত পেশেন্টসরা এই সমস্ত জিনিস নিয়ে ভুগছেন, তাহলে তাদেরকে আমি শেয়ার করব। আমাদের লাইফস্টাইলটাই আলাদা থাকে, আমাদের হবে, কারণ আমরা একটা জায়গায় অনেক সময় আমাদের আধ ঘন্টাতে অপারেশন হয়, অনেক সময় আমাদের 1 ঘন্টাতে হয়, অনেক সময় আমাদের 2.5 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। তো মেজর সাইজের জন্য তো আমাদের হয়, কিংবা আমার প্রতিদিন রাতেই হয়, কিন্তু সেটা আবার ঠিক হয়। কিন্তু ওয়ার্কটা আমাদের কেমন হওয়া উচিত যে আমি কাজ করলাম, আমার ক্ষেত্রে সেটা ডিফারেন্ট আমি বলছি। আপনাদের ক্ষেত্রে এটা হচ্ছে যে আপনি যদি দাঁড়িয়ে ক্লাস করাচ্ছেন, তাহলে একটা ক্লাস আপনার হলো, তারপর আপনাকে কিছুক্ষণ বসে রেস্ট করতে হবে, কিংবা আপনার পাটাকে একটু রেস্ট দিতে হবে। যদি আপনি পারলেন তাহলে কোল্ড কম্প্রেশন করতে পারলেন, কিংবা আপনি পাটাকে একটু
এলিভেশন দিয়ে রাখলে দেখবেন আপনি আরাম পাবেন, ব্লাড সার্কুলেশনটা ঠিক থাকবে, আপনার ঠিক মনে হবে, আবার আপনি নর্মাল লাইফে আপনার কাজ মনে। তো কাজের মাঝখানে বিরত নেওয়া, একটা রেস্টিং ফেজ নেওয়া। পুলিশদের ক্ষেত্রে আমরা দেখি অনেক সময় লং স্ট্যান্ডিং থাকেন ওনারা, তো ওনাদের অসুবিধা হয়। যারা ট্রাফিক ডিউটি করছেন রোদের মাঝখানে কিংবা কিছু, তাদের দিকটাও বুঝতে হবে, তারাও ওইভাবে কাজ করেন কিংবা কিছু লং টাইম। তো সেক্ষেত্রে কাজ করার সাথে সাথে কিছুক্ষণ আবার একটা টুল রেখে বসা আমি সাজেস্ট করব, আবার দাঁড়ানো, আবার বসা। লং স্ট্যান্ডিং যদি হয় তাহলে সেক্ষেত্রে প্রবলেম হবে। কিংবা অনেক সময় ভেরিকোজ ভেনগুলো ফুলে যায় পা থেকে নিয়ে হিপ জয়েন্ট পর্যন্ত, এইরকম কেসেসও আমরা দেখতে পাই। ভিটামিন ডি এর সাথে আমাদের হাড়ের সম্পর্ক কি? ভিটামিন ডি হচ্ছে হাড়ের বেস্ট ফ্রেন্ড। ভিটামিন ডি না থাকলেও একা, ভিটামিন ডিকে থাকতেই হবে। ভিটামিন ডি থাকলে আপনার বডিতে ক্যালসিয়াম অ্যাবসর্পশন হবে, নাহলে আপনি ক্যালসিয়ামের শুধু গাদা গাদা খেতে থাকুন, আপনার ব্যথা ঠিক হবে না। অনেক সময় গ্রামে মিথ আছে, আমি দেখি অনেক পেশেন্টস আছে আমাদের কাছে, যে কিছু ব্যথা হচ্ছে ক্যালসিয়াম ট্যাবলেট নিই ঠিক হয়ে যাবে, যেটা টোটালটাই রং। ক্যালসিয়ামের অভাবে আপনার ব্যথা হতে পারে, বাট ক্যালসিয়ামের আগে আপনাকে ভিটামিন ডি বডিতে মেনটেন করতে হবে, তাহলে আপনি ক্যালসিয়ামের ওষুধটা কাজে দেবে কিংবা আপনার বডিতে থাকবে। নাহলে আপনার সেই ক্যালসিয়ামটা আবার বোনে স্টোরেজ হবে না, ওটা এক্সক্রিট হয়ে যাবে আপনার বডি থেকে। তো ইন্ডিয়ানসরা কিংবা সবাই এখন ভিটামিন ডি এর উপর আমাদেরকে ধ্যান দিতে হবে, কারণ ইট ইজ কল্ড অ্যাজ সুপার হরমোন নাওয়াডেজ। সেই জন্য ভিটামিন ডি ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্যার, এরকম অনেক অ্যাথলেটিক্স রয়েছে যারা তো সারাদিন রোদে খেলাধুলা করে, তা সত্ত্বেও দেখা গিয়েছে তাদের বডিতে ভিটামিন ডি কম। এক্স্যাক্টলি, আমার নিজের একটা বন্ধু খুব জোয়ান ছিল, হাট্টা কাট্টা ছিল, তার ভিটামিন ডি3 টেস্ট করতে গিয়ে দেখতে পাওয়া গেছে তার ভিটামিন ডি লেভেল ইজ 5 অনলি, যেটা সাধারণত মিনিমাম 25 to 30 মধ্যে হওয়া উচিত। এত কম? এত কম। কিন্তু সে প্রতিদিনই ডায়েটারি সোর্সেস নেয়, ননভেজ খায় কিংবা কিছু। তো অনেক সময় সেটাও আমি যেটা বললাম, যে অনেক সময় আমরা হয়তো বডিতে মেনটেন করতে পারছি না, বেরিয়ে যাচ্ছে, ডায়েটারি সোর্সে আসছে না, তখন আপনাকে সাপ্লিমেন্টস নিতে হবে, দিয়ে আপনার বডিতে রিস্টোর করতে হবে। না হলে আপনি জোয়ান আছেন, যেমন আপনি স্পোর্টস পার্সনের কথা বললেন, আছে অ্যাকচুয়ালি আমাদের এটার মিথ আছে কি, যে রোদে খেললে ভিটামিন ডি হবে। রোদে না, সকালে যেটা সূর্য ওঠে, যেটা প্রথম সূর্য ওঠে, সেটার রোদটা নিতে হবে। বাট সেই সময় তো আমরা ঘুমোই সাধারণত, তো সেটা আমরা পাই না বলে আমাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়। যেটা স্ক্রচিং সানলাইট আছে যেটা, তাতে কিন্তু ভিটামিন ডি হবে না। আর্লি মর্নিং এর যেটা রেজ আছে, সানরেজ, ওটাতে আপনার ভিটামিন ডি হবে।